নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। যা কলিভাল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করছি 5টার পাঞ্চ। আর 5টার পাঞ্চে আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। একদিকে মালদা, একদিকে কসবা, দুই জায়গাতেই দেখা যাচ্ছে কার্যত বুলেটের শাসন, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। এখন বিষয়টি খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। একদিকে কসবা, যেখানে আমরা দেখেছিলাম যে একজন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা করা হয়, কিন্তু ভাগ্যের জোরে তিনি বেঁচে যান, সুশান্ত ঘোষ। এবং দেখা যায় সেক্ষেত্রে যে ওই যুবক, তার বিহার যোগ পাওয়া যায়। আর অন্যদিকে আমরা দেখছি যে মালদায় পর পর শুট আউটের ঘটনা। কখনো দেখা যাচ্ছে শাসক দলের নেতাই খুন হয়ে যাচ্ছেন, খুনের চেষ্টা হচ্ছে। দেখা যাচ্ছে সাবিত্রী মিত্র, তাকে কখনো কখনো খুনের চেষ্টা হচ্ছে বলে তিনি দাবি করছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মালদাতেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। এবং তার আগে একটি হাড়হিম করা ভিডিও সামনে এসেছে, যে ভিডিওতে, এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি, যিনি কিনা খুন করেছেন একরামুল শেখকে, এমনটাই অভিযোগ যে তিনি হাতে একেবারে অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছেন প্রকাশ্য রাস্তায়। এই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন যে আইনের শাসন কোথায়, এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। এবং এই ভিডিও নিঃসন্দেহে বলে দিচ্ছে যে এই ঘটনায় কোথাও কি তাহলে প্রশাসনিক গাফিলতি ছিল, এই প্রশ্ন বিরোধীরা কিন্তু তুলে দিচ্ছেন। কারণ বারবার ঘটনাস্থল মালদা, আর এর একেবারে এই 24 ঘন্টার মধ্যেই দেখা যাচ্ছে আরও একটি গোলাগুলির ঘটনা একেবারে মালদাতেই। সেখানেও কিন্তু একজনকে গুলি করার চেষ্টা করা হয়েছে। সব মিলে দেখা যাচ্ছে কখনো কসবা, কখনো মালদা, সেই একই ঘটনাস্থল বারবার ঘুরে ফিরে আসছে। আর এই ছবি আপনাদেরকে আরও একবার আমি দেখাবো, যেখানে দেখা যাচ্ছে একরামুল শেখ, তাকে একেবারে কুপিয়ে খুন করা হয়েছে তৃণমূল কর্মী। মালদহে একরামুল শেখ, কালিয়াচকের ঘটনা। এবং সেই ঘটনায় তার আগে এই অভিযুক্ত, তাকে একেবারে প্রকাশ্য রাস্তায় অস্ত্র নিয়ে যেতে দেখা যাচ্ছে। ভাইরাল এই ভিডিও, জি 24 ঘন্টায় ভিডিওর সত্যতা যাচাই করেনি, তবে এই ভিডিও নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে যে এটা কি আইনের শাসন। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, নিঃসন্দেহে বিরোধীরা যে প্রশ্ন তুলছেন, তারা বলছেন যে এই ঘটনা রাজ্যের আইনের শাসনের দিকেই আঙুল তুলে দিচ্ছে। একদিকে দেখা যাচ্ছে যে পরপর কসবায় শুট আউট, আবার কখনো দেখা যাচ্ছে মালদা। কেন একই ঘটনা বারবার ঘটছে মালদায়, এবং বারবার করে দেখা যাচ্ছে শাসক দলের নেতারাই কিন্তু আক্রান্ত হচ্ছেন। এবং এই ঘটনায় কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে যে সত্যি কি আইনের শাসন রয়েছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে কৃষাণু মিত্র। কৃষাণুদা, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। কৃষাণুবাবু, যে প্রসঙ্গটা এই মুহূর্তে বড় হয়ে উঠছে, যে ছবি এই মুহূর্তে জি 24 ঘন্টায় আমরা দেখাচ্ছি, যে ভাইরাল ভিডিও, এই ভিডিওতে যে ছবিটা দেখা যাচ্ছে, সেই ছবিটা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলে দিচ্ছেন যে এভাবেও যাওয়া যায়, মানে এভাবে হাতে অস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে সাঙ্গ পাঙ্গ নিয়ে রাস্তায় হেঁটে যাওয়া হচ্ছে। এবং অনেকে দাবি করছেন যে এরপরেই নাকি খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে। দেখুন, কি ছবি, যেটা আপনিও ভ্যালিডেট করতে পারছেন না, তো সুতরাং প্রোপাগান্ডা অনেক কিছুই হয়, বিশেষ করে যাদের কাছে প্রচুর অর্থবল, প্রচুর ক্ষমতা বল, শাসনের ক্ষমতা, কেন্দ্রের শাসন, তো সুতরাং তারা অনেক কিছু মিথ্যা প্রচার করতে পারে। ইতিমধ্যেই আমরা ভুরি ভুরি এরকম মিথ্যা প্রচার ভারত জুড়ে দেখেছি, যেগুলো কিছুদিনের তদন্তের পর মিথ্যা প্রমাণিত হয়েছে। অনেক মানুষকে দুর্নীতিগ্রস্ত দাগিয়ে দিয়ে তাদেরকে জেলেও রাখা হয়েছে, কিন্তু প্রমাণ কিছুই করা যায়নি। এই ক্ষেত্রে বলে রাখি, যখন আপনি বাংলার দুটো তিনটে ঘটনা বলছেন, তখন যদি আমি দেখি সারা বিগত 24 বা 48 ঘন্টাতে আজকে হরিয়ানাতে এরকম ঘটনা ঘটেছে, রাষ্ট্রীয় রাজমার্গে, ন্যাশনাল হাইওয়েতে ঘটেছে। আজকে ফাতেপুর, আপনি যেমনটা বলছেন যে ঠিক, আপনি বলছেন যে এক্ষেত্রে অনেক রকমের দেখা যাচ্ছে যে মিথ্যে ছবি সামনে আনা হচ্ছে। মুখ্যমন্ত্রীও বলছেন যে এআই ভিডিও, কিন্তু এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটাকে আপনি কিভাবে বলবেন হাতে অস্ত্র নিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে প্রকাশ্য রাস্তায় হেঁটে চলেছেন?
সেটা তো ইতিমধ্যেই পুলিশ ব্যবস্থা নিয়েছেন, দোষীরা গ্রেপ্তার হয়েছে, তদন্ত চলছে। না এই সাহস পেলেন কি করে? আমরা এই তো মাস সাহস মার্ডার করতে দেখেছি। আমরা তো দোষীদেরকে ভারতের মাটিতে মাস মার্ডার সংগঠিত করে পাকিস্তান ফেরত চলে গিয়ে লুকিয়ে থাকতে দেখেছি। দিনের পর দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না। সেনাবাহিনীর 41 জন জওয়ানকে মেরেও তার দোষীরা এখনো অব্দি ধরা পড়েনি, 6 বছর হয়ে গেছে। এই চিত্র ভারতবর্ষ দেখেছে। বাংলাতে শাস্তি হয়, বাংলাতে দোষীরা পুলিশের কবলে পড়ে, পুলিশ প্রোঅ্যাক্টিভ, সেখানে ব্যবস্থা নেয়। আজকে যদি আমি এই ঘটনার সাথে তুল্যমূল্য বিচার করি, বাংলার সাথে অন্যান্য রাজ্যতে কিন্তু এক মিনিট কৃষণ বাবু, আপনি বলছেন এটা মালদার ঘটনা, অপরাধীরা শাস্তি পায়, আমি মেনে নিচ্ছি আপনার কথাটা ঠিক, সে কারণেই তো বাংলার মাটি অনন্য মাটি। কিন্তু আমি জানতে চাইছি এই যে ছবিটা, এই ছবিতে তো এই রকম ভাবে প্রকাশ্য রাস্তায় হাঁটতে একটা সাহসের প্রয়োজন হয়। তার মানে এই ধরনের অপরাধীরা যেমন মালদাতে হাঁটে, আবার কলকাতার বুকেও আমরা দেখেছি প্রকাশ্য রাস্তায়, একেবারে ভরা রাস্তায় দিনে দুপুরে কুপিয়ে মাথা থেতলে খুন করে দেওয়ার ছবি কলকাতার বুকে হয়েছে। আমরা তো এইটাই বলছি যে এই যে অস্ত্র নিয়ে বিহার থেকে ঢুকেছে, দুষ্কৃতী বিহারের, তার অস্ত্রটাও বিহারে, তো তারা এইগুলোকে না অস্ত্র, এই বেআইনি অস্ত্রের উপরে লাগাম লাগাতে পেরেছেন না এই দুষ্কৃতীদের আটকাতে পেরেছে। তো আমাদের দেখতে হবে, একদিকে আমাদের ইউনিসের স্বেচ্ছাচারী বাংলাদেশ, অপরদিকে নৈরাজ্যের বিহার। তো আমাদের এর মধ্যে বাংলাকে শান্ত রাখতে হচ্ছে। অনেক প্ররোচনা আছে, আমরা জানি, অনেক প্ররোচনা আছে, বিরোধীদের চক্রান্ত আছে। আমরা বিজেপির নেতাদের অস্ত্র সহকারে এই রামনবমীতে ধরেছি, চিত্র দেখেছি, বিহার থেকে গ্রেপ্তার করে কলকাতার বাংলার পুলিশ এনেছে। এরকম ভুরি ভুরি ঘটনা ঘটেছে। আমি কৃষ্ণবাবু একটু অরিন্দম বাবুর কাছে যাই, একটু অরিন্দম বাবুর কাছে জানতে চাই। অরিন্দম বাবু, আপনি দীর্ঘদিন পুলিশ জীবনের অভিজ্ঞতা। অরিন্দম বাবু, আমি বলছি এইটা কি আপনার কাছে সাধারণ ঘটনা বলে মনে হচ্ছে? একজন ব্যক্তি হাতে অস্ত্র নিয়ে কাউকে মারতে উদ্যত হয়ে এগিয়ে যাচ্ছেন, ছবিটা দেখে অন্তত যেটুকু বোঝা যাচ্ছে। কাকে মারছেন, কেন মারছেন, সেটা পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু এই ছবিটা কোনো মানে ভয় পাচ্ছে, প্রশাসনের ভয় আছে, এমন ছবি দেখে তো মনে হচ্ছে না। আপনার কি মনে হচ্ছে একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে? পূর্বতন বক্তা যে বক্তব্য রাখলেন, উনি ওনার বক্তব্য রাখলেন, স্লোগানটা ছিল বদলা নয় বদল চাই। অন্য স্টেট কি করেছে, ইথিওপিয়া কি করেছে, মণিপুর কি করেছে আমার দেখার দরকার নেই। এখানে তার বিএসএফ এর কোনো দরকার নেই। এটা হচ্ছে গিয়ে রাজ্য সরকারের, আজকে আমাদের প্রশাসন। আপনি যে দৃশ্যটা দেখাচ্ছেন এটা ভয়াবহ দৃশ্য। কেন আজকে আপনাকে বলছি, আপনি শুনে রাখুন, মালদাতে 2 জানুয়ারি 2025-এ বাবলা সরকার যখন খুন হয়, মুখ্যমন্ত্রী কথাটা বলেছিলেন কিনা ওনাকে জিজ্ঞাসা করুন, যে আমি এসপির কাছে জানতে চাচ্ছি কেন এই ধরনের ঘটনা হলো, কেন ডিআইবি ফেল হলো। তারপরে মোথাবাড়ি ঘটনা দেখুন, তারপরে মুর্শিদাবাদে দেখুন, তারপরে একের পর এক যেভাবে আর্মস অ্যামুনিশন বেরোচ্ছে আপনি বলুন। সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ এক্সপ্লোসিভ এন্ড মাউন্টিং হাই। সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় আপনি বলুন। আমার সবচেয়ে খারাপ লাগছে একটা জিনিস, ইলেকশন কমিশন আজকে এখানে এসছে ইলেকশনের সময় সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। আজকে ইলেকশন কমিশন নিজেই নিরাপত্তা চাচ্ছে। আরো একটা শুনে রাখুন, 2023 সালে গতকালকে দেখলাম ইলেকশন কমিশনের কাছে এটা রিপোর্ট হচ্ছে, আমিও বলছি 2023 সালে পশ্চিম বাংলায় ইলেকশনে 64 জনের মৃত্যু হয়েছে। এই দায় কে নেবে আপনি আমাকে বলুন। একের পর এক ইলেকশন যখন আসে, মানুষের মধ্যে ভয় কেন আসছে? মাননীয় মুখ্যমন্ত্রী আজকে 3 মাইল হাঁটছে শান্তি প্রতিষ্ঠার জন্য। উনি আজকে বুকের মধ্যে আজকে ভারতীয় সংবিধানকে নিয়ে এগিয়ে যাচ্ছে। সংবিধানে কি রয়েছে আপনি আমাকে বলুন। 5 থেকে 11 পর্যন্ত রয়েছে যে সাধারণ মানুষ কারা হচ্ছে ভারতীয় নাগরিক। এই নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? আমি আপনাকে বলছি যে ভয়ঙ্কর পরিস্থিতি আমরা আজকে দেখতে পাচ্ছি। আমরা চাকরি করেছি, নিশ্চয় সেই সময়ে হয়েছে, কিন্তু এই রকম ঘটনা যেভাবে নাকি আজকে তৃণমূলের সরকারে, আজকে তো দিস ইজ নট দ্য আইডিওলজি অফ এ পার্টি। কারা করছে? দোষী ব্যক্তিদের। উনি বলছেন শাস্তি, আপনি ওনাকে বলুন তো কার শাস্তি হয়ে জেলে ঢুকে আছে আপনি বলুন। কার শাস্তি হয়ে এখন জেলে ঢুকে আছে? চার্জশিট দিচ্ছে আপনাকে সৈকত বাবু, বলে দিচ্ছি শুনে নিন। এই চার্জশিট গুলো হচ্ছে কি নাল এন্ড ভয়েডের কোনো গুরুত্ব নেই। কেন আগামী দিনে আপনি দেখবেন হাইকোর্ট গত 26 তারিখে যেভাবে 16 জন সাব ইন্সপেক্টরকে বলেছে ইমিডিয়েট ওদেরকে ট্রেনিং পাঠাতে হবে, ইমিডিয়েট তাদেরকে ওখান থেকে দরখাস্ত করতে হবে, কেন বলেছে হাইকোর্ট? বেশ, আমি উত্তর নেব কৃষ্ণবাবুর কাছ থেকে। এবং আমি একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আলোচনায়। যখন আমরা এই আলোচনা করছি, কিছুক্ষণ আগে এই খবর জি 24 ঘন্টা ব্রেক করেছে যে মালদার এসপি বদল হচ্ছে
এবং শুধু মালদা নয়, আরো কয়েকটি জায়গাতে এরকম প্রশাসনিক রদবদল হচ্ছে, তার মধ্যে মালদাও একটি জেলা। আমি কৃষ্ণবাবু উত্তর চাইবো, যে বড় বড় অভিযোগ করলেন অরিন্দম ভট্টাচার্য। কৃষ্ণবাবু, আমি আবার বললাম, অরিন্দম বাবু, আমাদের নিজস্ব বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য কোনো পোস্ট করা বা বর্ডার ফেন্সিং এর মতো অধিকার নেই, যেহেতু ভারত একটি যুক্তরাষ্ট্র এবং আমরা একটি রাজ্য। তো সুতরাং বিহার বা অন্যান্য প্রদেশ থেকে যে কোনো মানুষ বাস ধরে, ট্রেন ধরে, হেঁটে চলে সে গাড়ি করে আসতেই পারে। তো সুতরাং দুষ্কৃতীরা অন্য রাজ্য থেকে এলে আমাদের ল অ্যান্ড অর্ডারের উপরে একটা প্রেশার ক্রিয়েট হয়। নিশ্চয়ই তার মধ্যে যদি প্রশাসনিক গাফিলতি থাকে, পুলিশি গাফিলতি থাকে, তৎপরতার অভাব থাকে, তার জন্য ব্যবস্থা হবে। যেরকম আপনারা বললেন এসপির ক্ষেত্রে হয়েছে, যদি উনি না পারেন। কিন্তু বিএসএফ এর সাথে এটা তুলনা করা ঠিক নয়। আমাদের সাথে বিহারের কোনো বর্ডার ফেন্সিং নেই, এখানে কোনো বর্ডার ম্যানেজমেন্ট বলে কিছু হয় না, ভারতে সেটা সম্ভব নয়। আমাদের ইনল্যান্ড পারমিটের মতো কোনো সুবিধা নেই যেটা নর্থ ইস্টে আছে। তো সুতরাং আমাদের এই প্রেসারের মধ্যে কাজ করতে হয় এবং এনসিআরবি রিপোর্ট আছে। এরপরে তো আমি তুল্যমূল্য বিচার করব, নিশ্চয়ই আমার উন্নত হওয়ার অনেক জায়গা আছে। আমি একবারও বলছি না যে বাংলাতে আমরা প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা জনিত স্বর্গরাজ্য কায়েম করতে পেরেছি, আমাদের অনেক গাফিলতি আছে, আমাদের অনেক উন্নত হওয়ার জায়গা আছে। কিন্তু যখন তুল্যমূল্য বিচার হবে, আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির যখন বিচার হবে, কি পরিস্থিতিতে, কি প্রেসারে প্রশাসনকে এখানে করতে হচ্ছে, কি প্ররোচনা কাজ করছে। আমরা তো অনেক সময় বিএসএফ এর লোকজনকেও দেখেছি, কেন্দ্রীয় বাহিনীর লোকজন। আমি একটু কৃষ্ণবাবু একটা প্রশ্ন আমি রাখতে চাইছি। একটু আগে আপনি বলছিলেন যে অন্য দেশের থেকে দেখা যাচ্ছে তারা ঢুকে পড়ছেন বাংলায় এবং অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ছেন। এই অভিযোগ নতুন নয়, যখনই কোনো ঘটনা ঘটেছে ফিরহাদ হাকিম থেকে শুরু করে আপনারা বারবার বলেছেন যে বিহার, ঝাড়খণ্ড হয়ে অস্ত্র এবং অপরাধীরা ঢুকছে। কিন্তু সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব তো রাজ্য পুলিশের, সীমানায় থাকে তো রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ কি করছে এই প্রসঙ্গ যেমন আপনার থেকে আমি জানতে চাইবো। আমি উত্তর নেব, তার আগে একটু শোনাবো যে শ্রমিক ভট্টাচার্য মালদার ঘটনায় কি বলছেন, আমি একটু শোনাই, তারপর আমি আসছি আলোচনায়। কালিয়াচক তো অনেক কারণে বিখ্যাত। দেশে যত জাল নোট আছে তার 72% আসে কালিয়াচক থেকে। রিজার্ভ ব্যাংকের রিপোর্ট, কালিয়াচক এর আগেও গোটা থানায় আগুন লাগিয়ে দিয়েছে। মহিলা কনস্টেবলরা দরজা বন্ধ করে কোনোভাবে প্রাণ বেঁচেছিল, তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। আইন শৃঙ্খলা বলে কোনো কিছু কালিয়াচক অতীতেও ছিল না। আর এখন গোটা রাজ্যে তো মহাজঙ্গল রাজ চলেছে, তো মহাজঙ্গল রাজ্যে সমস্ত ঘটনা ঘটবে। জঙ্গল রাজের কথা বলছেন, আমি কৃষ্ণবাবু আসবো। আমি অরিন্দম বাবু কিছু বলতে চাইছেন, একটু শুনে নি। দেখুন, আমি আপনাকে বলছি, আমি মালদায় চাকরি করেছি, আমি ডালখোলায় চাকরি করেছি। আমি আপনাকে বলছি, উনি যে বিহারের কথা বলছেন, উনি বোধহয় ডালখোলার অ্যাডজাসেন্ট যে বিহার, আমরা চাকরি করিনি। হিম্মত ছিল কারো যে বিহার থেকে এসে আজকে ওয়েস্ট বেঙ্গল অ্যাকশন করবে? আপনি আমাকে একটা এক্সাম্পল দিন। 2003, 4, 5 মালদা এই যে কালিয়াচকের কথা বললো, উনি একদম সঠিক কথা বলেছে যে কালিয়াচক ভয়ঙ্কর জায়গা। মাননীয় গভর্নর সাহেব কয়েকদিন আগে গিয়ে বললেন, এই পরশুদিন, 71 কিলোমিটার ফেন্সিং নেই। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে ইমিডিয়েট ফেন্সিং দিতে হবে। কেন এতদিন দেওয়া হয়নি? কেন গুরুত্ব দেওয়া হয়নি? কেন আজকে হাইকোর্ট আজকে বারবার বলছে যে ইলেকশন কমিশন আন্ডার আর্টিকেল 324, 326 এবং 324(c)(6) রয়েছে যে রাজ্য সরকারে ভারতে যেখানে যাবে সমস্ত। অরিন্দম বাবু, আমরা এই ছবি দেখেছি বহু ক্ষেত্রে, সাম্প্রতিককালেও দেখেছি। বিভিন্ন রাজ্যের কুখ্যাত দুষ্কৃতীরা তারা বহু সময় বাংলায় এসে আশ্রয় নিচ্ছে এবং সেই রাজ্যের পুলিশ এসে বাংলার পুলিশের সঙ্গে যৌথ অপারেশন চালিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। নিউ টাউনে শুট আউটের ঘটনা আমাদের মনে আছে। আমি কৃষ্ণবাবুর কাছে যাব। দেখুন, প্রথম কথা হচ্ছে, নিশ্চয়ই কালিয়াচক একটা ভোলাটাইল এলাকা, সেখানে আইন শৃঙ্খলা জনিত সেখানে একটা প্রবলেম আগেও ছিল, এখনো হয়তো কিছুটা আছে, কিন্তু আগের থেকে কম। শ্রমিক বাবু যে কথাটা বললেন যে জাল নোটের কথা, আজকে কালিয়াচক 1 নম্বরে নয়। আজকে উনি সত্যি কথাটা 12 বছর আগেকার তথ্য তুলে ধরলেন। আজকে ভারতবর্ষে জাল নোটের শিরোমণি, জাল নোটের 1 নম্বর রাজ্য হচ্ছে গুজরাট, যেখানে জাল নোট আসছে বিদেশ থেকে এবং তৈরি হচ্ছে। আমরা বিগত দিনে দেখেছি, কয়েক মাস আগেও দেখেছি, জাল নোটের সব থেকে বড় বৃহত্তম ফ্যাক্টরি গুজরাটের মাটিতে ধরা পড়তে। তো সুতরাং মিথ্যাচার করলে সত্যিটা বদলে যাবে না। আর কালিয়াচকের প্রভোকেশন যে একদিক থেকে বর্ডার নেই, ডালখোলাতে আমরা প্রতিনিয়ত ডাকাতি হতে দেখতাম না? 90-এর দশক হোক, 2002-3 যেটা অরিন্দম বাবু বলছেন, আমরা তো সেখানে সাধারণ মানুষ আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবাংলা থেকে পার্বত্য পশ্চিমবাংলা যেতে কতবার ডাকাতির সম্মুখীন হয়েছেন। আজকে কি হয়?
আজকে আইন শৃঙ্খলা উন্নত হয়েছে বলে ডাকাতির সম্মুখীন হয় না। আজকে সাধারণ মানুষরা নিজের গাড়ি করে উত্তরে চলে যাচ্ছেন, সঠিকভাবে যাচ্ছেন, সকলের সাথে যাচ্ছেন। কোনো কিন্তু কৃষ্ণবাবু, আমরা তো বহু ক্ষেত্রে দেখেছি রাজ্যের শাসক দলের নেতারাই পুলিশের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন বহু ঘটনার ক্ষেত্রে। এই তো কিছুদিন আগে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি উষ্মা প্রকাশ করেছিলেন, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ক্ষেত্রে বলেছেন, আপনাদের নেতারা একাধিক ক্ষেত্রে বলেছেন, ফিরহাদ হাকিম প্রশ্ন তুলেছেন। পুলিশে যদি গাফিলতি থাকে নিশ্চয়ই সেটার দিকেও আমরা বলি না, আমরা গার্ড করছি না, কিন্তু আপনাদের নেতারাই তো খোঁড়াচ্ছেন। আইন শৃঙ্খলা অন্যান্য প্রদেশ থেকে উন্নত, এই সত্যিটাকে যদি কেউ মিথ্যে প্রমাণিত করে, কেউ যদি সেটাকে দিনকে রাত করতে চায়, সেটা আমরা হতে দেব না। এই ডালখোলাতে 2002-03 সাথে ডাকাতি একটা আকছার ঘটনা ছিল, মানুষ যেতে পারতো না, নিজের গাড়ি করে সাধারণ মানুষরা বাস ডাকাতি হতো, একদম কলকাতা থেকে টুরিস্ট বাসগুলো ডালখোলার ওখানে ডাকাতির কবলে পড়েছে। কি বলছেন এটাকে? আজকে হয়? আজকে হয় না। রাজ্য সরকারের প্রশাসনিক এটা সফলতা যে ওখানে আজকে সুষ্ঠুভাবে মানুষ যাতায়াত এটা কি হচ্ছে কৃষ্ণবাবু? এটা কি হচ্ছে? প্রকাশ্য রাস্তায় অস্ত্র নিয়ে হেঁটে বেড়াচ্ছেন একদল লোক, এইটাকে কিভাবে বর্ণনা করবেন? বর্ণনা করেন কিছু নেই, এটা দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু এই চিত্র ভুরি ভুরি বিজেপি শাসিত বা অন্যান্য বিরোধী শাসিত রাজ্যতে আরো বেশি হয়। অরিন্দম বাবু দেখুন, প্রথম কথা, উনি যে জাল নোটের গল্প বললেন, আপনার কি মনে আছে সৈকত বাবু, এই কয়েকদিন আগে সন্দেশখালীতে শাহজাহানের হোটেলে কত লক্ষ কোটি টাকা জাল নোট পাওয়া গেছে? এটা কোথা থেকে এলো আপনি আমাকে বলুন। সেকেন্ড, ডাকাতি কথা যে উনি বলছেন, ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলি, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। যে বগরাহাট, উস্তি, সম্পর্ক, যে সমস্ত জায়গায় আমি চাকরি করেছি, সেই ডাকাতি একসময় ছিল, তারা গেল কোথায়? তারা কোথায় গেল? আমি নামগুলো বলবো যে কারা কোন পার্টিতে এখন যুক্ত হয়েছে, আপনি আমাকে বলুন না। তাদের স্ট্যাটাস জানেন আপনি? লেটেস্ট স্ট্যাটাস, তারা আজকে সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি বলছেন? সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাউন্সার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে সাধারণ মানুষ তারা আজকে কান্না করছে এদের দেখে। আমি বাই নেমে আপনাকে বলে দিতে পারি, এরা হচ্ছে গিয়ে এই সরকারকে সর্বনাশ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যে ক্লান্ত পরিশ্রম করছে, এই কিছু নেতা আজকে এই সমস্ত রসে বসে থেকে আজকে এই সরকারের বদনাম করছে। দিস ইজ নট দ্য আইডিওলজি অফ এ পার্টি। এরা শখে বসে থেকে আজকে এক একটা সোনার গয়না দেখুন, আজকে 15 বড়ি 20 বড়ি স্করপিও নয়, এখন আজকে ফরচুনার কার ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে পায়? এরা এককালে ডাকাতি করতো। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে দেখিয়ে দেব কাদেরকে আমি ধরেছি, কাদেরকে আমি সারেন্ডার করিয়েছি, কারা আমার সামনে কান ধরে বস করেছে, কারা আজকে রিহ্যাবিলিটেড হয়েছে, তারা আজকে কোথায় গেল? উনি কি বলছেন ডাকাতির কথা? মালদায় আমি চাকরি করেছি, ঠিক বলেছেন, এক সময় ডাকাতি হতো, ট্রেনে ডাকাতি হতো, তারা গেল কোথায়? কি করে আজকে অন্য রাজ্য থেকে এখানে চলে আসছে? যে পুকুরে আজকে নাকি স্নান করে না, সেখানে যদি আজকে কুমির থাকে কেউ যায় না, ভয় কোথায়? ভয় নেই কোনো। হ্যাঁ, কৃষ্ণবাবু বলুন, উত্তর নেব। পরিষ্কার আমি অরিন্দম বাবুর সাথে কিছুটা অর্থে সহমত পোষণ করছি যে নেত্রী চেষ্টা করছে, কিছু জায়গায় আমাদেরই কিছু দু একজন লোকের পক্ষ থেকে কিছু গাফিলতি আছে। কিন্তু সার্বিকভাবে যদি বলি, আজকে কোনো জায়গাতে প্রশাসনের তরফে কোনো গাফিলতি নেই। যদি গাফিলতি হয় সেখানে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আপনি এই জিনিসটা বলুন না যে আজকে যে ব্যক্তির বিরুদ্ধে মাস মার্ডার, তাড়িপাড় যে ছিল নিজের রাজ্যতে, সে যদি আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়, তাহলে আপনি তার বিরোধিতা তো করতে পারছেন না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এক সময়কার গুন্ডা তাড়িপাড়, তো এইটা তো বাস্তব। আজকে এর মধ্যে আমাদেরকে প্রশাসনকে শান্তিপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করে রাখতে হচ্ছে। প্ররোচনা কোথা থেকে আসছে মানুষ খুব ভালোভাবে বুঝতে পারছে। আমি একটা বিষয় একটু কৃষ্ণবাবুর থেকে স্পেসিফিক জানতে চাইবো। কৃষ্ণবাবু, এই আপনি দুটো ঘটনার ক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে খুন হলেন কে? তৃণমূল কংগ্রেসের নেতা, আপনাদের নেতা। কসবার ক্ষেত্রে যদি আমি বলি, কসবার ক্ষেত্রে গুলি চলেছে, কিন্তু এই কসবাতেই আপনার মনে আছে আপনাদের দলের কাউন্সিলর, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল। যদি গুলি ফেল না হতো তাহলে ভয়ঙ্কর অঘটন ঘটে যেতে পারত। এইগুলো আমি ধরে নিচ্ছি ওটা মালদার ঘটনা, কিন্তু এই শহর কলকাতার বুকে কসবা শহরের উপকণ্ঠে একেবারে জাঁকজমকপূর্ণ এলাকা, সেখানে বারবার এই ঘটনা ঘটছে কি করে? আমি মানছি মালদা অনেক দূর, মালদা দূর কি বাত, কসবায় গুলি চলছে, একবার নয়। দেখুন কয়েক মাসের ব্যবধানে কতবার এই শহর কলকাতায় গুলি চলেছে, কতগুলো মার্ডার হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে, যেহেতু অরিন্দম বাবু অনেকগুলো কথা বললেন, একটা উনি বললেন মালদা বর্ডারের কথা।
আমি বলে রাখি, এখন বর্ডার ফেন্সিং খুব একটা ইম্পর্টেন্টও নয় বিজেপির কথাতে। তারা বলেছিলেন ইসরায়েল থেকে তারা নতুন তথ্য প্রযুক্তিতে সেন্সার, হিট সেন্সিং ক্যামেরা, স্যাটেলাইট লিঙ্ক এনেছেন, যার দরুন তারা বাংলাদেশে 50, 60, 100 কিলোমিটার অব্দি দেখতে পারেন কারা বর্ডারে আসতে যাচ্ছেন, ব্যবস্থা নিতে পারেন, ফেন্সিং এর প্রয়োজন নেই। এবং আমাদের দেশের দুজন প্রধানমন্ত্রী দুষ্কৃতীদের, আততায়ীদের, সন্ত্রাসবাদীদের কবলে পড়েছেন। সুতরাং আমরা এখনো সেই ব্যবস্থা করতে পারিনি যে সব মানুষকে আমরা বডিগার্ড বা সব মানুষের সিকিউরিটি দিতে পারবো। দুষ্কৃতি হয়েছে, বিহার থেকে এসছে। আগের বারও যে আপনি ঘটনার উল্লেখ করলেন, বিহার থেকেই একটি ছেলে, একটা 17-18 বছরের ছেলে ধরা পড়েছিল এবং তার ক্ষেত্রেও ব্যবস্থা হয়েছে, এই ক্ষেত্রেও হবে। আমি আবার বললাম, আমাদের ইনলাইন পারমিট নেই, আমাদের কোনো বেঙ্গল বিহার বর্ডারে কোনো সীমানা বা ফেন্সিং নেই। তো যে কোনো মানুষ আসাম থেকে হোক, বিহার থেকে হোক, অন্যান্য বিজেপি শাসিত রাজ্য থেকে আসতে পারে, অপরাধ সংগঠিত করতে পারে, কিন্তু পুলিশ প্রোঅ্যাক্টিভ। দু এক জায়গায় ব্যর্থতা হলে পুলিশের তদন্ততে সেটা ব্যবস্থা নেয়। অরিন্দম বাবু, আমি টু সাম এক্সটেন্ট আমি সহমত পোষণ করি, কিন্তু আমাকে তো দেখতে হবে যে একটা পেশেন্ট অসুস্থ হয়ে হসপিটালে গেল, তো বেরিয়ে বলছে যে অপারেশন সাকসেসফুল বাট পেশেন্ট ডিক্লেয়ার ডেড। আমার এই চিকিৎসার দরকার নেই। আপনি অন্যান্য স্টেটের কথা বলছেন, অন্যান্য জায়গায় বলছেন ওখানে রবীন্দ্রনাথ নেই, ওখানে নজরুল নেই, ওখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেই, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর নেই। আমার বাংলা সংস্কৃতি রয়েছে, আমরা ছোট থেকে যে জিনিস দেখে আসছি। কেন দিনের পর দিন আজকে এত হত্যা? আপনি বলুন, কসবার মতো জায়গায় যদি ঘটনা হয়, তাহলে কসবা থেকে লালবাজার কত দূরত্ব? পুলিশ কমিশনারকে ছুটে আসতে হচ্ছে। আজকে ভাঙড়কে আমরা চাকরি করেছি একটা থানা, এখন 7টা থানা করা হয়েছে। আপনি শুধু ভাঙড়ের অবস্থা দেখুন, 2 নেতার কাজিয়াটা দেখুন। কেন, কার ব্যর্থতা? আমি বলতে চাচ্ছি, যদি ল আমার যে আছে, আমাদের যে ইমপ্লিমেন্টেশনটা আছে, সেই ইমপ্লিমেন্টেশন যদি সঠিক মতো হয়, আবার কোনো জায়গায় সঠিক হচ্ছে, জেল হচ্ছে না। আপনি দেখুন, উনি যে বললেন একটা কনভিকশন হচ্ছে না, যেভাবে আজকে চার্জশিট দিচ্ছে। আমি বলছি, তার মানে অরিন্দম বাবু, আপনি বলছেন যে পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করলে এই দুষ্কৃতীরাজ থাকার কথা নয়। আর কৃষ্ণবাবু খুব পরিষ্কার বলে দিচ্ছেন যে কয়েকটি জায়গায় গাফিলতি হচ্ছে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলা সবার থেকে আলাদা, কিন্তু প্রশ্ন থাকছেই যে তারপরেও কিভাবে এভাবে দুষ্কৃতী রাজ চলতে পারে, এই প্রশ্ন বিরোধীরা তুলছেন। যাই হোক, আমরা আলোচনা এখানেই শেষ করছি। অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, কৃষ্ণ মিত্র, তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে ছিলেন। অনেক ধন্যবাদ দুজনকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।